শুভ সকাল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালো আছি। তো এই মুহূর্তে যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষক মণ্ডলী এবং ছোট্ট সোনামণি বন্ধুদের, হেমন্তের এই রৌদ্রোজ্জ্বল সকালে আমি সবাইকে একগুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি সুনামগঞ্জ অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি পাঠ এখন উপস্থাপন করব। তোমরা যারা এখনো প্রস্তুত হও নাই, তারা খাতা, কলম এবং পাঠ্য বই নিয়ে তোমরা মোবাইল সেটের সামনে হাজির হয়ে যাও। তো পাঠ শুরুর আগে একটু বিনোদন, আমরা একটু বিনোদন করে নেই। কি কি শুনতে চাও তোমরা? গান শুনবে? হ্যাঁ, আমি একটি গান গাইবো। একটি গানের দুটি কলি আজ তোমাদেরকে শোনাবো। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার আকাল মন গান গে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। আমি ভালো গান গাইতে জানি না, তবুও তোমাদের জন্য দুটি লাইন আমি কষ্ট করে গাইলাম। তো কেমন হলো বন্ধুরা? তো আমরা আমাদের পাঠে চলে যাব। এর আগে তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে রয়েছো। হ্যাঁ, আমি প্রস্তুত। তাহলে শুরু করি। কি চতুর্দিক কাঁপছে কেন এমন? তোমরা কি টের পাচ্ছ? না না না, এইভাবে কখন কেঁপে উঠে হঠাৎ করে এই দেয়ালের ঘড়ি, তারপরে এই বাড়ি ঘর সবকিছু, গাছপালা সবকিছু কেঁপে উঠে কখন? হ্যাঁ, যখন ভূমিকম্প হয়। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, আজ আমি তোমাদের এই ভূমিকম্পের উপর আমি একটি পাঠ উপস্থাপন করব। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ে অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ, অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ। জলবায়ু ও দুর্যোগ, পার্ট 4 ভূমিকম্প। পার্ট 4 হচ্ছে ভূমিকম্প। আজ আমি তোমাদের সাথে ভূমিকম্প নিয়ে কিছুক্ষণ থাকবো। হ্যাঁ, তো আমি একটু আগেই বলেছি তোমাদেরকে, হঠাৎ করে আমি একটু অভিনয় করেছিলাম যে সবকিছু কাঁপছে। কখন কাঁপে? এই ভূমিকম্প হলে সবকিছু হঠাৎ করে কেঁপে ওঠে। ভূমিকম্প বলতে আমরা কি বুঝি? একটি নির্দিষ্ট অঞ্চলের ভূমি হঠাৎ করে কেঁপে উঠে, তার মানে কম্পন সৃষ্টি হলে তাকে ভূমিকম্প বলা হয়। অর্থাৎ ভূমিকম্প বলতে আমরা পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষের অবস্থান পরিবর্তন বা আন্দোলনকে বুঝি। তোমরা যদি হঠাৎ অনুভব করো ঘরের জিনিসপত্র নড়ছে, দেয়ালে টানানো ঘড়ি নড়ছে, তারপরে ছবি বা আসবাবপত্র নড়ছে, সহজভাবে বলতে গেলে এইভাবে যে কম্পনটাই হঠাৎ করে যখন পৃথিবী কেঁপে ওঠে তাকেই ভূমিকম্প বলে। একদম সহজভাবে বলতে গেলে ভূ মানে পৃথিবী এবং কম্পন মানে কাঁপা। তাহলে ভূমিকম্প বলতে আমরা কি বুঝলাম? ভূমিকম্প হলো পৃথিবীর কম্পন। তো ভূমিকম্পের সাথে দুটি বিষয় রিলেটেড, একটা হচ্ছে ফোকাস এবং অপরটি হচ্ছে এপিসেন্টার। ফোকাসকে বলা হয় কেন্দ্র এবং এপিসেন্টারকে বলা হয় উপকেন্দ্র। ছোট্ট সোনামণি বন্ধুরা,
তোমাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবং এই যে ফোকাস এবং এপিসেন্টার, তোমরা সবাই পুকুরে ঢিল চুরো না? আমি ছোটবেলা যখন পুকুরে গোসল করতে যেতাম বা স্নান করতে যেতাম, তখন স্নানের আগে বা ঢিল চুরতাম পুকুরে। তোমরা সবাই ছুড়ো, যারা গ্রামে বাস করে বিশেষ করে, বা শহরেও যাদের পুকুর আছে তারা অনেকেই এই কাজটি করো। তো পুকুরের মধ্যে বা নদীর মধ্যে ঢিল ছুড়লে পরে কি হয়, যখন চূড়া হয় তখন একটা ঢিলটা যখন গিয়ে জলের মধ্যে পড়ে, তখন সেখানে একটা কি হয়, সেখানে একটা ঢেউয়ের সৃষ্টি হয়। ঠিক পড়ার সাথে সাথে একটা ঢেউয়ের হালকা একটা ঢেউয়ের সৃষ্টি হয়। এবং যখন এই ঢেউটা যে সৃষ্টি হয়, পুকুরের মাঝখান থেকে ঢিল ছুড়া হয়, তখন একটা ঢেউয়ের সৃষ্টি হয়। এবং ঢেউটা কি হয়, আস্তে আস্তে তীরের দিকে, পাড়ের দিকে বিস্তার লাভ করে। ঠিক আছে না? এবার তোমরা যদি কোনো এই সুযোগ হয়, তাহলে ঢিলটা ছুড়ে দেখবে যে আস্তে আস্তে ঢিলটা যেখানে পড়ে, এখান থেকে একটা ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউটা আস্তে 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 সেটা তীরের দিকে বিস্তার লাভ করে। ঠিক একইভাবে ভূমির ভেতরে, মানে ভূমির অভ্যন্তরে যেখানে শক্তি সঞ্চিত হয় বা শক্তি অবমুক্ত হয় বা যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়, সেই স্থানকে বলা হয় ফোকাস বা কেন্দ্র। এবার বুঝতে পেরেছো? যেমন আমরা ঢিলটা ছোড়ার পরে ঢিলটা যেখানে গিয়ে পড়লো, সেখান থেকেই তো ঢেউটা সৃষ্টি হয়, তাই না? এই এই ভূ অভ্যন্তরে ঠিক এই অনুরূপভাবে ভূমির ভেতরে, ভূমির অভ্যন্তরে যেখানে শক্তি সঞ্চিত হয় বা শক্তি অবমুক্ত হয়, যেখান থেকে এই ভূমিকম্পের সৃষ্টি হয়, সেই স্থানটাকে বলা হয় ফোকাস বা কেন্দ্র। এই ফোকাস থেকে ভূপৃষ্ঠ বরাবর যদি একটা রেখা, আমি সরল রেখা টানলে, লম্বভাবে যদি একটা রেখা টানা হয়, তাহলে এই ভূপৃষ্ঠটাকে বলা হবে এপিসেন্টার বা উপকেন্দ্র। তো আমরা এই ভূমিকম্পর একটু তাত্ত্বিক দিক আমরা জানলাম, যে ভূমিকম্প কোথায় হয়, কেন হয়, কিভাবে হয়, এগুলো আস্তে আস্তে আমরা আজ বিস্তারিত জানবো। তো তীব্রতা অনুসারে বা ভূমিকম্পের মাত্রা অনুসারে ভূমিকম্পকে মোট 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে তীব্র ভূমিকম্প, 2 নম্বর হচ্ছে মাঝারি ভূমিকম্প এবং মৃদু ভূমিকম্প। উৎসের গভীরতা অনুসারে ও ভূমিকম্পকে কি 3 ভাগে ভাগ করা যায়। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের 70 কিলোমিটারের মধ্যে হলে তা অগভীর, এবং 70 থেকে 30 কিলোমিটারের মধ্যবর্তী হলে মাঝারি, এবং 300 কিলোমিটারের নিচে হলে তা গভীর ভূমিকম্প। যাই হোক ছোট্ট সোনামণি বন্ধুরা, ভূমিকম্পের মোটামুটি একটি প্রাথমিক ধারণা আমরা লাভ করেছি, তাই না? হ্যাঁ, আমরা আরো বিস্তারিত আমরা এখন জানবো ভূমিকম্প সম্পর্কে। তো এই ভূমিকম্পের কারণ কি? ভূমিকম্পের অনেকগুলো কারণ আছে, আমরা এর দিকে যাব না, কারণ তোমরা উপরের ক্লাসে গেলে সেগুলো জানতে পারবে। তার মধ্যে একটা কারণ হচ্ছে প্লেটের সঞ্চালন। আমরা জানি আমাদের এই পৃথিবী অনেকগুলো প্লেট নিয়ে গঠিত। এই প্লেটের উপরে পলি বা মাটি পড়ে আমাদের এই সুন্দর পৃথিবী সৃষ্টি হয়েছে। তো ভূমিকম্পের কারণটা কি? অনেকগুলো কারণ রয়েছে, এর মধ্যে একটি বিশেষ কারণ হচ্ছে প্লেটের সঞ্চালন। আমরা জানি যে আমাদের এই যে পৃথিবীর অনেকগুলো প্লেট রয়েছে, এই প্লেটের উপরে পলি বা মাটি পড়ে আমাদের এই সুন্দর পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাহলে এর প্রধান দুটি কারণ হচ্ছে প্লেটের স্থানান্তর, এবং 2 নম্বরটা হচ্ছে আগ্নেয়গিরি উদগীরণ। আগ্নেয়গিরি উদগীরণের ফলেও ভূমিকম্প হয়ে থাকে। এছাড়াও আরো কারণ রয়েছে, যেমন ভাঁজের সৃষ্টি, ভূ অভ্যন্তরে ভাঁজের সৃষ্টি, তারপরে শিলাচ্যুতি, ভূ অভ্যন্তরে শিলাচ্যুতি, আগ্নুৎপাত, ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভস্থ চাপ হ্রাস বৃদ্ধি, তাপ বিকিরণ, হিমবাহের প্রভাব, এই সমস্ত কারণেও ভূমিকম্প হয়ে থাকে। যাই হোক আমরা এদিকে যাব না। তো আমরা এখন ভূমিকম্প কি, ভূমিকম্পর কারণ কি, এগুলো জানলাম। ভূমিকম্প কাকে বলে তা আমরা জানলাম। যে আমি আবারও বলছি যে ভূমিকম্প বলতে আমরা কি বুঝি? পৃথিবী পৃষ্ঠের কম্পনকে আমরা বুঝি। যদি আমরা সহজভাবে বলি, ভূ মানে কি? পৃথিবী, আর কম্পন মানে হচ্ছে কাঁপা, তাহলে ভূমিকম্প হলো পৃথিবীর কম্পন। ঠিক আছে বন্ধুরা? তো এই ভূমিকম্পের তোমরা শুনে আশ্চর্য হবে যে এই যে ভূমিকম্প প্রাকৃতিক কারণ নিয়ম অনুযায়ী আমাদের এই ভূমিকম্পর যে হয়, আমরা সারাক্ষণ কিন্তু ভূমিকম্পের মধ্যে আছি। তোমরা শুনে আশ্চর্য হয়ে যাবে যে এই প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আমরা সারাক্ষণ ভূমিকম্পের মধ্যেই আছি। হয়তো তোমরা অবাক হচ্ছ, তাই না? হ্যাঁ, প্রতি বছর প্রায় 5 লক্ষ বার ভূমিকম্প হয়। সেই হিসেবে দিনে প্রায় 1370 বার
ঘন্টায় 57 বার, তার মানে প্রতিনিয়তই আমরা ভূমিকম্পের মধ্যে আছি। কিন্তু ভাগ্য ভালো, এর বেশিরভাগই আমরা টের পাই না, কারণ এগুলো খুব কম মাত্রার হয়ে থাকে, এত তীব্র মাত্রার হয় না। আর বেশিরভাগই কম্পন সমুদ্রের তলদেশে হয় বলে এগুলো আমরা বুঝতে পারি না। আমরা কিন্তু সবসময় কম্পনের মধ্যে আছি, কিন্তু তীব্রতা অনুসারে বা কম থাকার ফলে এবং সব গভীর সমুদ্র পৃষ্ঠের নিচে এই কম্পনগুলো সৃষ্টি হওয়ার কারণে আমরা সেটা অনুভব করতে পারি না। তো যাই হোক, এই ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কি করতে পারি? আমরা তো কখন ভূমিকম্প আসবে সেটা আমরা জানি না। তোমরা কি জানো, বা আমরা কি জানি যে কবে ভূমিকম্প হবে? এই যে আমি একটু আগে ক্লাসে ঢোকার পরপরই আমি হঠাৎ করে বললাম যে এই কি কাঁপছে কেন, তোমাদেরকে আমি অবাক করে দিলাম। এর মানে আমরা ক্লাসে থাকি বা আমরা খেলাধুলার মধ্যে থাকি বা আমরা কাজে থাকি, খাওয়ায় থাকি, হঠাৎ করে এইভাবে ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্প বলে আসে না। তবে ধারণা করা হচ্ছে, যারা এই ভূমিকম্প বিশেষজ্ঞ বা ভূমিকম্প নিয়ে গবেষণা করেন তারা বলতেছে যে আমাদের বাংলাদেশটা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে, তাই আমাদের এজন্য সতর্ক থাকতে হবে। তো এই ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কি করতে পারি? ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিগুলোকে 3টি ভাগে ভাগ করে নিতে হবে। ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে। তো ভূমিকম্পের আগে আমাদেরকে সেই বিষয়গুলো, যে ভূমিকম্প শুরু হওয়ার সময় আমাদের কি করতে হবে, শেষ হয়ে গেলে কি করতে হবে, এই প্রস্তুতিগুলি আমরা ভূমিকম্পের আগে নিতে হবে। যে ভূমিকম্প চলাকালীন সময় আমরা কি করব, ভূমিকম্প শেষ হয়ে গেলে আমাদের করণীয় কি, সেটা আমাদের ভূমিকম্পের যে আগে যে প্রস্তুতি পর্বে 3টি ভাগে ভাগ করা হয়েছে, ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে। এই আগের প্রস্তুতিটি হচ্ছে আমরা যে ভূমিকম্প চলাকালীন আমাদের কি করতে হবে সেই সম্পর্কে আমাদের ধারণা লাভ করা, এবং ভূমিকম্পের পরে এবং ভূমিকম্প চলাকালীন তখন আমাদের কি করতে হবে। তো যাই হোক, আমরা ভূমিকম্প চলাকালীন কি করব? ভূমিকম্প চলাকালীন আমাদেরকে পুরোপুরি শান্ত থাকতে হবে, এই মাথাটাকে একদম ঠান্ডা রাখতে হবে, ভয় পেলে চলবে না, আতঙ্কিত হয়ে ছুটোছুটি করা যাবে না। এই হচ্ছে নাম্বার 1। 1 নম্বর, মানে ভূমিকম্প চলাকালীন সময় আমাদের যে করণীয়টা, সেটা 1 নম্বর হচ্ছে একদম পুরোপুরি শান্ত হতে থাকতে হবে, এবং কি ভয় পেলে চলবে না, আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করা যাবে না। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। আমরা যদি বিছানার মধ্যে শুয়ে থাকি তাহলে বালিশ দিয়ে আমরা মাথাটা ঢেকে রাখবো। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। যদি পাশে টেবিল থাকে, কাঠের টেবিল থাকে, তাহলে সেই কাঠের টেবিলের নিচে আমরা আশ্রয় নিতে পারি, বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আমরা আশ্রয় নিতে পারি। তারপরে বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। যেমন আমরা অনেক সময় আমাদের ঘরের মধ্যে যে কার্নিশ থাকে তার উপরে আমরা অনেক মালপত্র আমরা গুছিয়ে রাখি, এর নিচে দাঁড়ানো যাবে না। হঠাৎ করে একটি এসে আমার উপরে পড়ে আমি অসুস্থ হয়ে যেতে পারি, অথবা আমি আঘাতপ্রাপ্ত হতে পারি, এমনকি আমি কঠিন আঘাত পেয়ে আমি মারাও যেতে পারি। তো এই জন্য কি করতে হবে, বারান্দা, আলমারি, জানালা বা ঝুলানো ছবি, ওয়ালে অনেকে আমরা সৌন্দর্যের জন্য ছবি ঝুলিয়ে রাখি, এই ছবিগুলোর পাশে থাকা যাবে না, এর থেকে দূরে থাকতে হবে। পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি পাকা দালানে বাস করি যারা, তারা বিম রয়েছে বড় বড়, এই বিমের পাশে দাঁড়াতে হবে। কম্পন থেমে গেলে কি করতে হবে, এটা হচ্ছে ভূমিকম্পের পরে, যখন কম্পন থেমে গেল তখন সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। তো ছোট্ট সোনামণি বন্ধুরা, আমরা ভূমিকম্প সম্পর্কে এতক্ষণ জানলাম যে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কি করতে পারি। তো এবার আমরা যাব তোমাদের পাঠ্য বইয়ে। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ, পাঠ 4 ভূমিকম্প, 54 পৃষ্ঠাটা একটু বের করো। তোমরা প্রথমেই দেখতে পাবে, দেখো একটি ছবি রয়েছে পাশে, একটা সুন্দর একটি ছবি রয়েছে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই যে তোমাদের বইয়ের মধ্যে একটি ছবি রয়েছে, এই যে বাংলাদেশের মানচিত্র সেটা। তো আমি এই ছবিটা তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু সবাই মনোযোগী হবে, মনোযোগ দিয়ে সেটা বুঝতে চেষ্টা করবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র, এখানে এই মানচিত্রটিকে 3টি রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই প্রথম অংশটিকে রেড কালার মানে লাল রং দিয়ে, এবং দ্বিতীয় অংশটিকে অরেঞ্জ মানে কমলা কালার দিয়ে,
চিহ্নিত করা হয়েছে এবং একদম এই তৃতীয়াংশটিকে সবুজ কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই ভূমিকম্প প্রবণ এলাকা বাংলাদেশের এই মানচিত্রটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে ভূমিকম্প প্রবণ এলাকার তীব্রতা অনুসারে, যে কোন কোন এলাকা, যেমন এই যে এখানে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, গাইবান্ধা, তারপর লালমনিরহাট, আমাদের সিলেট, সুনামগঞ্জ, এইটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা 1। এটা আমরা রেড জোনের মধ্যে আছি। আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অবস্থানে কিন্তু আমরা রয়েছি। যদি কোনোদিন ভূমিকম্প হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা। যাই হোক, ভয় পেলে চলবে না। তো আমাদের সাবধান থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে, এবং এই যে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি আমি যেগুলো বলেছি সেগুলো আমাদের মেনে চলতে হবে। যাই হোক, এই যে ভূমিকম্প প্রবণ এলাকায় 1, ভূমিকম্প প্রবণ এলাকা 2, দুইটি হচ্ছে যে কি অরেঞ্জ কালার দিয়ে এদিকে একদম চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান সহ একদম দেশের মাঝারি ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া হয়ে একদম পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর পর্যন্ত। আর ভূমিকম্প প্রবণ এলাকা 3, এই যে আমরা দেখতে পাচ্ছি সেটা সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে, মানে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে, মানে একদম রেড সিগন্যাল হচ্ছে সেটা দ্বিতীয় পর্যায়ে রয়েছে সেই অঞ্চলগুলা, এবং তৃতীয় পর্যায়ে রয়েছে, মানে যদি ভূমিকম্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চল, ভূমিকম্প প্রবণ এলাকায় 1, তারপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই অঞ্চল, এবং তৃতীয় হচ্ছে এই। তো আমরা এবার একটু পাঠ্য বইয়ে যাব। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠা সবাই বের করো। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। আমাদের দেশটা যে ভৌগোলিক অবস্থান, আমাদের দেশের এই ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের বাংলাদেশে নিশ্চিত ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। পাশের মানচিত্রে এলাকায় 1, এই যে আমি এতক্ষণ তোমাদেরকে মানচিত্রটি দেখালাম, এলাকায় 1 কি উত্তর পূর্বাঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং এলাকা 3 এর দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। এটাকে একদম প্রবল ভূমিকম্প প্রবণ অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছে, এবং এই সাইডটাকে, দক্ষিণ সাইডটাকে একটু কম ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। কি বলা হয়েছে সেখানে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, মৃদু ভূমিকম্প মোকাবেলায়। এই যে মাঝে মাঝে দেখবে অনেক ভূমিকম্প কিন্তু আমরা দেখেছি, আমরা মাঝে মাঝে ভূমিকম্প অনুভব করি, যে মাঝে মাঝে যে এই যে মৃদু ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পর মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ আমরা মোকাবেলা করতে পারবো। তারপরে বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসাবে বন্যা এবং সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে। কি যে এই যে তীব্র ভূমিকম্প হয় বা বড় ধরনের ভূমিকম্প হয়, আমরা এই যে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যে ভূমিকম্প হয়েছিল, ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। সুনামি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেক বেড়ে ভয়ঙ্কর সুনামি হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল। কিছুদিন আগে গত 2015 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল, সম্ভবত 25শে এপ্রিল, হ্যাঁ এখানে লেখা আছে, হ্যাঁ 25শে এপ্রিল নেপালে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল সেটাও আমরা দেখতে পেয়েছি, অনেক মানুষের প্রাণহানি হয়েছে। তো এই বড় ধরনের ভূমিকম্প হলে তার দ্বিতীয় ঝুঁকি হিসাবে কি হয়? বন্যা এবং সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে। তো কতে দেখো 55 পৃষ্ঠাতে তোমরা চলে যাও, 55 পৃষ্ঠার ক অংশে দেখো যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে? এই যে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, কিভাবে জানাতে পারো? এই যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছোট্ট সোনামণি বন্ধুরা দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ, এই ছবির মধ্যে কি করছে লোকটি? একটি হ্যান্ড মাইক নিয়ে সে এই দুর্যোগ মোকাবেলার পূর্বাভাস দিচ্ছে। হ্যাঁ, দুর্যোগ মোকাবেলার পূর্বাভাস দিচ্ছে। তা আমরাও তো সেটা করতে পারি। আমরা এভাবে আমাদের বিদ্যালয়ে বা আমাদের এলাকাতে এই ভূমিকম্প সম্পর্কে আমরা জনগণকে সচেতন করে তুলতে পারি। তোমরা জনগণকে সচেতন করতে পারো। তোমরা এই ভূমিকম্পের যে আমি একটু আগে বলেছি, ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটি হলো কি ভূমিকম্পের আগে,
ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে। এই বিষয়গুলো নিয়ে তুমি জনসচেতনতা সৃষ্টি করতে পারো। তো ওই লোকটি সেই কাজটি করছে যে সতর্কতা অবলম্বনের জন্য প্রচার কাজ, এই প্রচার কাজ সে করছে। তো যাই হোক, কতে দেখো এসু লিখিতে আছে নিচের প্রস্তুতিগুলোকে ভূমিকম্পের আগেই, যে আমি একটু আগে বলেছি, ভূমিকম্পের আগে, ভূমিকম্প চলাকালীন এবং ভূমিকম্পের পরে, এই তিনটি ভাগে ভাগ করো। ভূমিকম্পের সময় আগেও পরে কি করতে হবে সে বিষয়ে মানুষকে সতর্ক করতে একটি পোস্টার তৈরি করো। পারবে না এখন? হ্যাঁ, অবশ্যই তোমরা পারবে। আমি যা বলেছি যে ভূমিকম্পের আগে আমাদেরকে কি করতে হবে, এই প্রস্তুতি নিয়ে আমাদের আলোচনা করতে হবে যে ভূমিকম্প চলাকালীন সময় আমাদের কি করতে হবে, ভূমিকম্পের পরে শেষ হয়ে গেলে আমাদের কি করতে হবে, এইগুলো নিয়ে তোমরা একটি পোস্টার তৈরি করতে পারো। যেহেতু বিদ্যালয় বন্ধ রয়েছে, তোমরা বাড়িতে তোমাদের মা বাবা বড় ভাই বোনদের সহযোগিতায় তোমরা সেই কাজটি বাড়িতে বসে করতে পারো। তো কাজটি এখানে লেখা আছে, কাজটি জোড়ায় করো। যেহেতু বিদ্যালয় বন্ধ, এখন জোড়ায় করার সুযোগ নেই, তোমরা বাড়িতেই কাজটি করবে। আমি আশা রাখি তোমরা অত্যন্ত ভালো বাড়িতে আছো, অবশ্যই করবে। তো এখানেও লেখা আছে পুরোপুরি শান্ত থাকতে হবে, যে কথাগুলো আমি আগে বলেছিলাম। আতঙ্কিত হয়ে ছুটোছুটি করা যাবে না। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। বারান্দা, আলমারি, জানালা বা ঝুলানো ছবি থেকে দূরে থাকতে হবে। পাকা দালানে থাকলে ভীমের পাশে দাঁড়াতে হবে। এবং ভূমিকম্প শেষ হয়ে গেলে পরে কি করতে হবে, কম্পন থেমে গেলে সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে, আমাদের বিদ্যালয়ে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তো গতে দেখো আরো কিছু অংশে, আরো কিছু করি অংশে আছে। 2015 সালের 25 এপ্রিল নেপালে সংঘটিত ভূমিকম্প সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে লিখো। তোমাদের এই যে নেপালে 2015 সালে 25 এপ্রিল এক ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল, সেটা তোমরা যদি তোমাদের ইউটিউবে সার্চ দাও যে নেপালের ভূমিকম্প, দেখলেই তোমরা সরাসরি দেখতে পাবে ভিডিও আকারে এই ভূমিকম্পের তীব্রতা কত ভয়ঙ্কর ছিল। অনেক মানুষ মারা গিয়েছিল, অনেক ঘরবাড়ি, দালান কোঠা, অনেক সম্পদ বিনষ্ট হয়ে গিয়েছিল। তো এই ভূমিকম্পের ফলে কি হয়, ধ্বংসাত্মক লীলা সংগঠিত হয়। তোমরা মাঝে মাঝে যেমন ভূমিকম্প হয়, বিগত 2015 সালের যে ভূমিকম্পের কথা আমি বলেছি নেপালে সংগঠিত, সেই ভূমিকম্পে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছিল। আর কি হয়, ভূমিকম্পের ফলাফল কি হয়, বাজ বা ফাটল সৃষ্টি হয়। যেমন বিভিন্ন জায়গার মাটি, পাহাড়ের এই যে পাহাড় আমরা দেখতে পাই, এগুলো কিন্তু ভূমিকম্পের ফলে, অথবা ভূগর্ভ মানে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে। আমাদের এই বাংলাদেশের আশঙ্কা রয়েছে, বাংলাদেশ যদি ভূমিকম্প হয় কোনোদিন, তাহলে বাংলাদেশটা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তো আর কি হয়, সমুদ্রের উত্থান হয়, সমুদ্র পৃষ্ঠের উত্থান হয়, পাহাড় ও দ্বীপের সৃষ্টি হয়, তারপরে নদীর গতিপথ পরিবর্তন হয়। ভূমিকম্পের ফলে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। হিমানি সম্প্রপাত বা শিলাপাত হয়। আর এখানে আমরা যেটা পেয়েছি, ভূমিকম্পের বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসাবে সুনামি এবং জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমরা এই ভূমিকম্প সম্পর্কে আজ অনেক কিছু জানলাম, তাই না? অনেক কিছু জেনেছি ভূমিকম্প সম্পর্কে। আশা করি তোমরা যদি এই পাঠটি আমার সাথে যদি মনোযোগী হয়ে থাকো, যদি তোমরা গভীরভাবে যদি আত্মস্থ করে থাকো, তাহলে এই ভূমিকম্প সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তোমরা যদি এই পাঠটি আমার সাথে যদি মনোযোগী হয়ে থাকো, তাহলে তোমরা ভূমিকম্প থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তোমরা আশা করি এর সমাধান দিতে পারবে। যাই হোক, আমি এখন তোমাদেরকে কিছু শূন্যস্থান নিয়ে আলোচনা করবো। শূন্যস্থান পূরণ, তোমরা একটু গভীর মনোযোগ সহকারে সেগুলো দেখে নাও। হ্যাঁ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের দেশ নিশ্চিত ঝুঁকি রয়েছে। হ্যাঁ, কিসের? ভূমিকম্পের। এই দেশের মধ্যে কি হবে? শূন্যস্থানে হবে ভূমিকম্পের। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে দেশ ও দেশ হওয়ার আশঙ্কা রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে বন্যা ও সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।
সালে নেপালে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল? আমি বলেছি একটু আগে 2015 সালে। কত তারিখে? 25 এপ্রিল। তো ভূমিকম্প চলাকালীন পুরোপুরি দেশ থাকতে হবে, ভূমিকম্প চলাকালীন পুরোপুরি শান্ত থাকতে হবে। বিছানায় থাকলে দেশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে, বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। বাংলাদেশের দেশ অঞ্চল অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ এলাকা আমাদের সিলেট অঞ্চল। আমরা মানচিত্রে সেটা দেখতে পেয়েছি, সেটাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা দেশ রাখতে হবে, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। ভূমিকম্প চলাকালীন পাকা দালানে থাকলে দেশ পাশে দাঁড়াতে হবে, ভীমের পাশে দাঁড়াতে হবে। ভূমিকম্প 2015 সালের 10 তারিখে নেপালে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল। আমি একটু আগেও বলেছি। কত সালে? 2015 সালের কত তারিখে? 25 এপ্রিল। সেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়েও পাবে। তো যাই হোক ছোট্ট সোনামণি বন্ধুরা, ভূমিকম্প সম্পর্কে এই ছিল। এ থেকে আরো সংক্ষিপ্ত প্রশ্ন, কাঠামোবদ্ধ প্রশ্ন, মিলকরণ তোমাদের আসতে পারে। আশা করি তোমরা যদি এই অধ্যায়টি ভালোভাবে আত্মস্থ করে থাকো, আমার সাথে যদি তোমরা মনোযোগের সহিত ক্লাসটি অবলোকন করে থাকো, তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, আমার বিশ্বাস তোমরা এর সমাধান করতে পারবে। তো আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। পরিশেষে একটি কথাই বলবো, যেহেতু বিদ্যালয় বন্ধ রয়েছে, আমরা বিদ্যালয়ে যেতে পারছি না, তোমরা বিদ্যালয়ে যেতে পারছো না, বাড়িতে বসে নিয়মিত পড়াশোনা করবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, বড়দের কথা শুনবে এবং কি তোমরা মনোযোগী হবে পাঠে। তো আজ এ পর্যন্তই। সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমি সুনামগঞ্জ অনলাইন পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।